গুড আফটারনুন স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মানস স্যার। আজকে আমরা নতুন একটা অংশ আলোচনা করব। আমরা পূর্বে ক্লাসে কি আলোচনা করেছিলাম মনে আছে? আচ্ছা, খুব ভালো, বলো পূর্বে ক্লাসে কি আলোচনা করছিলাম আমরা? আচ্ছা, বজ্র ব্যবস্থাপনার কঠিন বর্জ্যের ব্যবস্থাপনা কিভাবে করা যায় সেইগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা করেছি, তাই তো? এবং তোমরা সেখানে সবাই বুঝতে পেরেছো কিভাবে কঠিন বর্জ্যের ব্যবস্থাপনা করা যায়। খুব ভালো। তো আমাকে একটু বলো, এই কঠিন বর্জ্যের ব্যবস্থাপনা যদি আমরা করতে চাই সেটা কিভাবে করা যায়, কটি পদ্ধতি আছে এর আগে বলো তো দেখি। প্রথমত তিনটি পদ্ধতি রয়েছে, তাই তো? সর্বপ্রথম এবং প্রাথমিক যে পদক্ষেপ তার নাম কি? তার নাম হচ্ছে বজ্র পৃথকীকরণ। খুব ভালো, খুব ভালো বলেছ। দ্বিতীয় যে শ্রেণীবিভাগটি রয়েছে বা পদ্ধতি রয়েছে তার নাম কি? ভরাটকরণ। খুব ভালো। আর 3 নম্বরে কি রয়েছে? 3 নম্বরে রয়েছে তোমাদের কম্পোস্ট, তাই তো, অর্থাৎ সার উৎপাদন। তাহলে এইভাবে কঠিন বজ্র পদার্থকে আমরা নির্দিষ্ট কয়েকটি ভাবে ব্যবস্থাপনা নির্দিষ্ট জায়গায় করতে পারি, তাই না? তাহলে কঠিন বর্জ্যের যে ব্যবস্থাপনা সেগুলো আমরা বললাম। তোমরা আমাকে কেউ একটু বলো যে বজ্র পৃথকীকরণ আমরা কিভাবে করতে পারি? বজ্র পৃথকীকরণ, হ্যাঁ ঠিক বলছো, তারপরে বলো। আচ্ছা, বজ্র পৃথকীকরণ সেটা আমরা নির্দিষ্ট কয়েকটি ভাবে করতে পারি। সেটা হচ্ছে যে আমরা দেখা গেল বর্জ্যের যেখানে উৎস, অর্থাৎ যে নির্দিষ্ট অঞ্চলে বর্জ্যটাকে ফেলা হচ্ছে, যে ভ্যাটের চারিপাশে ফেলা হচ্ছে, সেইখানে আমরা বর্জ্যের কিন্তু নির্দিষ্ট পৃথক করতে পারি। কিভাবে পৃথক করি আমরা? আমরা পৃথক করি এখানটাতে যে যে দ্রব্যগুলো একটি ক্ষতিকারক, কম ক্ষতিকারক, যেগুলো সংক্রামক, অসংক্রামক, যেগুলো জৈব ভঙ্গুর, যেগুলো জৈব অভঙ্গুর, এইরকম ভাবে আমরা নির্দিষ্ট পাত্র রেখে এই কঠিন বর্জ্যটাকে আমরা পৃথক করি, তাই তো? তাহলে যেখানটাতে আমরা যে জৈব পদার্থগুলো মানে যে পদার্থগুলো কঠিন বর্জ্য যেগুলো সহজেই পরিবেশে মিশে যাবে, পরিবেশে মিশতে পারবে, সার উৎপাদন হয়ে যাবে, সেগুলো আমরা পৃথক করে রাখবো। তারপরে বাদবাকি অংশগুলোকে পৃথক করব। তারপর সেখান থেকে যেগুলো জৈব অভঙ্গুর রয়েছে, যেগুলো সহজে মাটিতে মিশতে পারে না, সেখান থেকে প্লাস্টিক একরকম করব, পলিথিন একরকম ব্যবহার করব, বিভিন্ন বর্জ্য যেগুলো রয়েছে, ইলেকট্রনিক্স বর্জ্য, সেগুলোকেও আমরা পৃথক পৃথক স্থানে, পৃথক পৃথক জায়গায় তাদেরকে রাখবো, তাই তো? তাহলে এইরকম ভাবে আমরা কিন্তু কঠিন বর্জ্য পদার্থকে পৃথক পৃথক জায়গায় পৃথক পৃথক ভাবে রাখতে পারি, তাই তো? রাখলে কি হবে বলতো? একদম ঠিক। রাখলে আমরা যে এই যে কঠিন বর্জ্যের যে ব্যবস্থাপনা করতে চাই, সে কঠিন বর্জ্যের ব্যবস্থাপনাটা আমরা খুব সহজেই করতে পারবো। আমরা যখনই আলাদা করে নিলাম, আলাদা যখনই হয়ে যাবে, তখন আমরা সেটাকে সহজেই যে কঠিন পদার্থকে আমরা সহজে পুনরায় ব্যবহার করতে পারবো, আবার কোনোটা দেখা গেল দ্বিতীয়বার ব্যবহার করতে পারবো, সেই রকম ভাবে আমরা কিন্তু চিহ্নিত করে নিতে পারি, তাই তো? এবং তোমাদেরকে আমি দেখবে কতগুলো ডাস্টবিন অর্থাৎ বিনের ছবি দেখিয়েছিলাম, এবং সেখানটাতে নির্দিষ্টভাবে কি উল্লেখ করা ছিল বলতো? একদম ঠিক বলেছো, যে সবুজ যে পাত্র, সেই সবুজ পাত্রে আমরা কি ধরনের বজ্র পদার্থ রাখবো বলে আমরা স্থির করেছি? সেখানে জৈব ভঙ্গুর, অর্থাৎ একদম ঠিক, যে পদার্থগুলো মাটিতে বা পরিবেশে সহজে বিয়োজিত হয়ে যায় বিভিন্ন ব্যাকটেরিয়ার দ্বারা, বিভিন্ন ছত্রাকের দ্বারা,
পোকামাকড়ের দ্বারা যেগুলি সহজে পরিবেশে বিয়োজিত হতে পারবে সেইগুলোকে আমরা আলাদাভাবে রাখতে পারবো, তাই তো? এইরকম ভাবে কিন্তু আমরা বিভিন্ন কঠিন বর্জ্য দ্রব্য বা বর্জ্য পদার্থের পৃথক করে রাখতে পারি। আর হলুদ পাত্রে আমরা কি রাখবো ঠিক করেছিলাম? হলুদ পাত্রে আমরা সেখানটাতে যেগুলো অজৈব পদার্থ, অর্থাৎ যেগুলো পরিবেশে সহজে মিশতে পারে না, সহজ কার্ডবোর্ড, পেপার বা বিভিন্ন প্লাস্টিক জাতীয় দ্রব্য যার উপরে প্লাস্টিকের কোটেড থাকে, সেগুলো সহজে মাটিতে পড়ে থাকলে দিনের পর দিন, বছরের পর বছর সেগুলো পড়েই থাকতে দেখা যায়, তার কোনো পরিবর্তন হতে দেখা যায় না। সেইভাবে আমরা বিভিন্ন ডাস্টবিন বক্সে বিভিন্নভাবে রেখে তাদেরকে আমরা আলাদা রকমভাবে চিহ্নিত করে রাখতে পারি। এবং আমরা এটাও আগের দিন সবাই মিলে আলোচনা করেছিলাম, আমরা যদি এই যে পৃথকীকরণটা বাড়ি থেকেই যদি আমরা করি, যে কোন বর্জ্য পদার্থটাকে আমরা বা কোন অজৈব বর্জ্য পদার্থকে আমরা নির্দিষ্ট পাত্রে নিক্ষেপ করতে পারি, রাখতে পারি, তাহলে বাড়িতেই কিন্তু আমরা এই পৃথকীকরণের কাজটা সহজেই করতে পারি। এবং এরকমভাবে যদি মানুষকে সচেতন করা যায়, তাহলে কিন্তু খুব সহজেই বর্জ্যের পৃথকীকরণ হবে। আর পৃথকীকরণ হলে এই যে বর্জ্যগুলোর আবার নতুন করে যে পুনরায় রিসাইক্লিং বা রিইউজ, এই ব্যাপারটা কিন্তু সহজেই আমরা করে ফেলতে পারি, তাই না? আচ্ছা, এটা গেল বর্জ্যের পৃথকীকরণ ব্যবস্থা বা অবস্থা। 2 নম্বরে কি ছিল? ল্যান্ডফিল, তার মানে ভরাটকরণ। একদম ঠিক বলেছো। কি ভরাট করতে হবে বলো তো? একদম ঠিক, এটাই আমি শুনতে চাইছি, জৈব বর্জ্য পদার্থের ভরাট। আমরা কি অজৈব পদার্থ মাটির তলায় ভরাট করব? করব না। জৈব বর্জ্য পদার্থ যেগুলো সহজে মাটির সাথে মিশে যায়, কোন জায়গায় ভরাট করবো? তোমার বাড়ির সামনেই? তাহলে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে জনবসতিহীন এলাকা, এছাড়াও পতিত জমি, অর্থাৎ যে মাটিতে দেখা গেল মাটির উর্বরতার পরিমাণ খুবই কম, সেই ধরনের মাটিতে, তাই না? সেই ধরনের মাটিতে বা সেই রকম জায়গায়, এবং যেখানে খুব কাছাকাছি ভৌম জলের ব্যবহার, অর্থাৎ সেখানে বোরিং ওয়েল বা টিউবওয়েল সেরকমটি লক্ষ্য করা যায় না, সেরকম কোনো স্থানে আমরা এরকম একটা ল্যান্ডফিল অর্থাৎ ভরাটকরণের জন্য একটা জায়গাকে সহজেই চিহ্নিত করতে পারি। সেই জায়গা চিহ্নিত ফার্স্টে করা হলো, করার পরে কি করা হবে? সেই জায়গা তোমার নির্দিষ্ট একটা আয়তন ঠিক করতে হবে জায়গা অনুযায়ী এবং চাহিদা অনুযায়ী, যে কতটা নোংরা আমার রয়েছে সেই অনুযায়ী জায়গাটাকে ঠিক করলাম। ঠিক করার পরে কি করবে? ঠিক করার পরে প্রথমে একটা জৈব পদার্থের স্তর দেওয়া হলো, তারপরে কি করতে হবে? তারপরে একটা 3 থেকে 4 সেন্টিমিটার মাটির স্তর দিতে হবে। তারপরে কি করবে? আবার জৈব পদার্থের স্তর দিতে হবে, তারপরে আবার মাটি দিতে হবে। তাহলে এরকম ভাবে যতগুলো লেয়ার হয়, আমি উদাহরণস্বরূপ বলেছিলাম তোমাদেরকে বিরিয়ানি লেয়ার যেমন হয়, সেরকম ভাবে কিন্তু আমরা এখানটাতে স্তরে স্তরে, মাটির স্তরে স্তরে আমরা জৈব পদার্থগুলোকে ঢেকে দিতে পারি, তাই তো? তাহলে এরকম ভাবে ভরাট করতে করতে সেটা দেখা গেল আবার গর্ত রাখলে কিন্তু হবে না, সেটা আবার যেমন অবস্থায় ছিল, আমাদের জায়গাটা যে লেভেলে ছিল, যে মাটির যে লেভেলটাতে ছিল, গর্ত কাটা হয়েছিল, সেরকম অবস্থায় কিন্তু আবার তাকে ফিরিয়ে দিতে হবে। এবং ভেতরে ভেতরে আস্তে আস্তে সেই জৈব দ্রব্যগুলো পচন হতে থাকবে, তাই না? আচ্ছা, এর একটা অসুবিধা আমরা দেখেছিলাম। কি অসুবিধা বলতো? হ্যাঁ, লিচেট। লিচেট কি? এই নোংরা আবর্জনা থেকে যে জল চুইয়ে চুইয়ে ভৌম জলের সাথে মিশে যায়, তাকে কি বলা হচ্ছিল? লিচেট। এবং এটা যদি ভৌম জলের সঙ্গে মিশে যায়, মিশে গেলে সেই ভৌম জলের সাথে, অর্থাৎ নোংরা জলটা মিশে গেলে সেটাই আবার আমরা বোরিং ওয়েল বা পাম্পের সাহায্যে ওপরে তুলে এনে আমরা নিজেরাই ব্যবহার করব। তাহলে সেক্ষেত্রে কাদের ক্ষতি হবে? মানুষের ক্ষতি হবে। আচ্ছা, এরপরে 3 নম্বরে কি ছিল?
3 নম্বরে ছিল সার উৎপাদন, তাই তো? এই সার উৎপাদন কটি ভাগে ভাগ করা হয়েছিল? 3টি ভাগে। খুব ভালো। কি কি? একটা অবায়বীয় পদ্ধতি, একটা বায়বীয় পদ্ধতি, আর একটা হচ্ছে ভার্মি কম্পোস্টিং, তাই তো? আচ্ছা, এই ভার্মি কম্পোস্টিংটা কি আমাকে একটু কেউ বলো তো দেখি, কে বলতে পারে? আচ্ছা, কেঁচো বা এই রকম জাতীয় বিভিন্ন অণুজীবের সাহায্যে, তাই তো? অণুজীবের সাহায্যে যখন এই পচে যাওয়া যে দ্রব্যগুলো, যখন তারা নিউট্রিশন বা পুষ্টি গ্রহণ করে এবং তাদের মলমূত্র দিয়ে সে জায়গাকে তারা পচিয়ে ফেলে বা আরো মাটির সাথে মিশে গিয়ে জায়গা উর্বর হয়ে যায়, সেই পদ্ধতিটাকে আমরা কি বলছি? ভার্মি কম্পোস্টিং, তাই না? আচ্ছা, এইরকম ভাবে আমরা কঠিন বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে পূর্বের দিনে আলোচনা করেছিলাম। তারপরে কি বলেছিলাম আমরা? আরো দুটি বর্জ্য ব্যবস্থাপনা আমাদের থাকবে, সেটা হচ্ছে খুব ভালো তরল বর্জ্য ব্যবস্থাপনা আর গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনা। তাহলে আজকে আমরা এই তরল বর্জ্যের ব্যবস্থাপনা এবং গ্যাসীয় বর্জ্যের ব্যবস্থাপনা ঠিক কেমন ভাবে করা উচিত, ঠিক যেমন কঠিন বর্জ্যের ব্যবস্থাপনা বিভিন্ন ধাপে 3টি পদ্ধতিতে করা হয়েছে, তরল বর্জ্যের ব্যবস্থাপনা এবং গ্যাসীয় বর্জ্যের ব্যবস্থাপনা কিভাবে করা যায় সেটা আমরা এই অংশে আলোচনা করব। তোমরা সবাই একটু মনোযোগ সহকারে শোনো। দেখো, এখানে ছবিতে আমি দেখিয়েছি আমরা এই যে রান্নাঘরে যে বাসন ধোয়া জল, সেটাকেও কিন্তু ফিল্টার করে বা বিভিন্ন রকম ভাবে করে নির্দিষ্ট জায়গায় আমরা ফেলতে পারি। মানে এটাকে ফিল্টার করে নিয়ে এটাকে আমরা পান করব না, এটাকে আমরা চাষবাসের কাজে কিন্তু ব্যবহার করতে পারি। অর্থাৎ এই যে সাবান যে জল, সাবান জলটাকে যদি আমরা এখান থেকে সাবানের খারত্বটাকে যদি আমরা একটু তুলে দিতে পারি, তাহলে সেটাকে কিন্তু আমরা বাগানের সেচ কাজে কিন্তু সহজেই ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে? আর এই যে তরল পদার্থের যে বিভিন্ন জল, অর্থাৎ ড্রেনের মধ্যে দিয়ে জল এই বিভিন্ন প্লান্টে নিয়ে আসা হয়, নিয়ে এসে এই বিশেষ ট্রিটমেন্ট প্ল্যান রয়েছে, এই পদ্ধতিগুলো আমি তোমাদেরকে জানাবো, তাও একটু বলি। দেখো, অনেকগুলো ট্যাঙ্ক এখানে পরপর রয়েছে। প্রথমে এখানে ট্রিটমেন্ট প্ল্যান্ট রয়েছে, এখান থেকে জলকে থিতানো হচ্ছে। জল থিতিয়ে থাকলে কি হবে? নিচে কর্দমাক্ত বা মাটি যে অংশগুলো নিচে থিতিয়ে পড়বে, ওপরে জল ভেসে থাকবে, তাহলে এই জলকে আবার এখান থেকে পুনরায় পরেরটায় ট্রান্সফার করা যাবে। সেখানে নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে সেই জলকে আমরা পরিশ্রুত করতে পারি। পরিশ্রুত করে সেখান থেকে কি করা হচ্ছে? দেখো, এই যে এখানটায় জল চলে আসলো, পরিশ্রুত পানীয় জল H2O চলে আসলো, ওয়াটার রিকভারি হয়ে গেল। ঠিক আছে? হয়ে যাওয়ার ফলে এখান থেকে আমরা আবার তাকে এই যে এগ্রিকালচার ইরিগেশন, অর্থাৎ চাষবাসের কাজে, চাষবাসের সেচ কাজে যে জল দেওয়া হচ্ছে বড় বড় জায়গায় বা বড় বড় যে কোনো গাছপালার মধ্যে দিয়ে, সেগুলোকে আমরা কিন্তু সহজে এখানে ব্যবহার করতে পারবো। তাহলে এই পদ্ধতি আমরা এবার ধীরে ধীরে জানবো। তো তোমরা 10ম শ্রেণী, আমরা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি? আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তরল বর্জ্যের ব্যবস্থাপনা এবং গ্যাসীয় বর্জ্যের ব্যবস্থাপনা। এই বর্জ্য ব্যবস্থাপনার অংশ, দেখো এই যে নোংরা জলগুলো বিভিন্ন জায়গা থেকে এসে পড়ছে, তারপর এরকম ভাবে ট্রিটমেন্ট প্ল্যান্ট রয়েছে, সেগুলোকে আমরা প্ল্যান্ট করতে পারি। তো এই ছবিগুলো আমি তোমাদেরকে একটু আগে দেখিয়ে দিয়েছি, সে কিভাবে করবো সেটা আমি তোমাদেরকে জানাচ্ছি। তো আজকের ক্লাস শুরু করবার আগে আমি জাস্ট একটু বলতে চাই যে তোমরা সবাই ক্লাসটা খুব ভালোভাবে মনোযোগ সহকারে শোনো। তোমাদের যদি কোথাও অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবে, আমি তোমাদের সে সমস্যা অবশ্যই দূর করানোর চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, সবাই মনোযোগ সহকারে শুনবে। আমি কিন্তু তোমাদেরকে যে কোনো সময় এই পড়ার বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি। ঠিক আছে? তাহলে আমরা বলেছি যে এই কঠিন বর্জ্যের ব্যবস্থাপনা, এই অংশ আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু তরল বর্জ্যের ব্যবস্থাপনা, গ্যাসীয় বর্জ্যের ব্যবস্থাপনা। দেখো, তরল বর্জ্য কিভাবে এসে সামুদ্রিক বা জলজ বিভিন্ন প্রাণী
তাদের কিভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। দেখো মাছ, দেখো জলের মধ্যে দ্রবীভূত অক্সিজেন থাকে সেটা গ্রহণ করতে পারছে না, এবং এই যে নোংরা জল, দেখো মানুষ এই নোংরা জলের মধ্যে পড়েছে, এখানে চারিদিকে ফুলের বিভিন্ন আবর্জনা, এছাড়াও বিভিন্ন রকম আবর্জনা, মানুষ এখানটায় ইনি হয়তো তার পেশার তাগিদে এখানে তাকে নামতে বাধ্য হয়েছে, যেটাকে আমরা সাফাইওয়ালা বলি বা নোংরা পরিষ্কার করার মানুষ বলতে, কিন্তু আমরা কিন্তু যারা সাধারণ মানুষ আমরাই কিন্তু পরিবেশকে নোংরা করি, তাই না? এরা কি করে? এরা পরিবেশকে পরিচ্ছন্ন করে। কারণ ইনি এখানটা নেমেছে, দেখা গেল এখানে কোনো একটা পাইপের মুখে বা কোথাও দেখা গেল জলের যোগানটা আটকে গেছে, প্লাস্টিক আটকে বা যে কোনো কিছু আটকে হোক, যাতে পরিষ্কারভাবে জলটা পাস হয় সেই জন্য বাধ্য হয়ে তিনি এই নোংরার মধ্যে নামতে বাধ্য হয়েছেন তার পেশার তাগিদে। তাহলে এরাই কিন্তু সমাজের আসল নায়ক। কারণ আমরা দিনের পর দিন যে কোনোভাবেই হোক, জানতে হোক অজান্তে হোক, প্লাস্টিক দ্বারা হোক বা জৈব বর্জ্য পদার্থ হোক, অজৈব বর্জ্য পদার্থ হোক, বিভিন্ন ভাবে আমরা কিন্তু পরিবেশকে দূষিত করে চলেছি, এবং তারা প্রতিনিয়ত তাদের কর্মের মাধ্যমে এই পরিবেশকে কিন্তু তারা নির্দিষ্টভাবে পরিষ্কার করে চলেছে, তাই না? তো চলো আমরা মূল বিষয়বস্তু তরল বর্জ্যের ব্যবস্থাপনা, সেই তরল বর্জ্যের ব্যবস্থাপনা সম্পর্কে আমরা আলোচনা করি। তাহলে প্রথমত হচ্ছে নিষ্কাশন, অর্থাৎ ড্রেনেজ করতে হবে। কিভাবে ড্রেনেজ করতে হয়? যে শহরাঞ্চলের যে নালা নর্দমা রয়েছে, অর্থাৎ যে ড্রেনগুলো রয়েছে, সেই ড্রেনগুলোকে নিয়মিতভাবে পরিষ্কার করে, দেখবে ড্রেনের তলায় দেখবে একটা পলির বা ঠকঠকে কাদার একটা অংশ বা আস্তরণ তোমরা লক্ষ্য করবে, দেখবে লক্ষ্য করা যায় সেই ঠকঠকে কাদা সহ নোংরা জল সুষ্ঠুভাবে অপসারণ পদ্ধতিকে সিউয়েজ ট্রিটমেন্ট প্লান্ট ড্রেনেজ বলা হয়। তাই পদ্ধতি কি বলা হচ্ছে? নোংরা জল সুষ্ঠুভাবে অপসারণ পদ্ধতিকে কিন্তু ড্রেনেজ বলা হচ্ছে। তাহলে নোংরা জলটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, কিভাবে নেওয়া হচ্ছে? শহরাঞ্চলে বাড়ি ঘরের লাগোয়া নালা নর্দমা, খালের আবর্জনা পৌরসভায় কর্মীগণ কি করছে? নিয়মিত অপসারণ করে বাড়ির যে দূষিত নোংরা জল সেটা সুষ্ঠুভাবে নিষ্কাশনে সাহায্য করেন, তাই তো? দেখবে তোমার বাড়ির সামনে বর্ষাকালে বা যে কোনো সময় যদি বৃষ্টির জল হোক, বাড়ির দৈনন্দিন কাজের জল যদি ড্রেনে আটকে যায়, আমরা পৌরসভা পঞ্চায়েতকে খবর দিলে সেখান থেকে নির্দিষ্ট সাফাই কর্মী এসে তারা কিন্তু সেই কোথায় জলটা আটকে গেছে তারা কিন্তু সেটা ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করে তারা কিন্তু সেইখানটাতে জল নিষ্কাশনে সাহায্য করে। যদি ড্রেনের ওপর দিয়ে জলের যে নিষ্কাশন সঠিকভাবে যদি প্রবাহিত না হয়, তাহলে কি জল কি সহজে যেতে পারবে? বা নোংরা জলটা তাহলে তো আমাদের রাস্তার উপরে বাড়ির সামনেই উপচে পড়বে, এটা আরো বাজে একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তার জন্য ড্রেনের যাতায়াতের পথ, জলের যাতায়াতের পথ সবসময় কি রাখতে হবে? পরিষ্কার রাখতে হবে। তাহলে ড্রেনেজ সিস্টেম বা ড্রেনেজ কাকে বলা হয় বোঝা যাচ্ছে? একদম তোমার বাড়ি, আমার বাড়ি বা রাস্তার, দেখবে স্কুলের সামনে বিভিন্ন জায়গায় যে ড্রেন, সেই ড্রেনের ওপর দিয়ে নিয়মিতভাবে পরিষ্কার করে থকথকে কাদা সহ নোংরা জল সুষ্ঠুভাবে অপসারণ পদ্ধতিকেই ড্রেনেজ বলা হচ্ছে। ঠিক আছে? এই যে ড্রেনেজ যে বলছি, যে নোংরা জলকে একটি স্থানে জমা করে তিনটি পদ্ধতিকে শোধন করা হয়। এই যে অনেক সময় এই নোংরা জলটা আমরা যেমন নদী পড়েছিলাম, নদীতে কি পড়েছিলাম বলতো? সেখানে উপনদী, শাখা নদী বিভিন্নভাবে গিয়ে কিন্তু বড় নদীর সাথে মিলিত হয়েছিল। সেই বড় নদী গিয়ে কোথায় মিলিত হয়েছিল? সেই বড় নদী মিলিত হয়েছিল সাগরে, মোহনায় গিয়ে মিলিত হয়েছিল, তাই না? দেখবে তুমি যদি তোমার বাড়ির একটু চারপাশ একটু হাঁটা চলা করো বা সাইকেল নিয়ে ঘুরে বেড়াও, দেখবে তোমার বাড়ি থেকে একটা ছোট্ট ড্রেন
ধর পাইপের মাধ্যমে একটা সরু ড্রেন, সেটা গিয়ে তার থেকে অপেক্ষাকৃত মেন রাস্তার যে ড্রেন, সেই ড্রেনের সাথে যুক্ত হয়েছে। আবার সেই বড় রাস্তার যে ড্রেন, সেটাও যদি তুমি একটু খেয়াল করে দেখবে, সেটাও একটা কোনো বড় নালা বা বড় খাল বা বড় নর্দমার সাথে গিয়ে কিন্তু মিশে গেছে, এবং সেগুলো ধীরে 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 আবার কোনোভাবে নদীতে চলে যাচ্ছে। আবার কোনো কোনো জায়গায়, অর্থাৎ যেখানে এই যে ড্রেনেজ সিস্টেমটাকে, জলটাকে যদি নিষ্কাশন করা হয়, তার জন্য তখন এই জলটাকে নদীতে না ফেলে নির্দিষ্ট একটা জায়গায় সেগুলোকে জমা করা হয়, নির্দিষ্ট জায়গা তৈরি করা হয়। সেই জায়গা তৈরি করে সেখানটায় জলটাকে জমা করা হবে। কি করা হবে জমা করে? কটি পদ্ধতিতে এই জল শোধন করা হয়? 3টি পদ্ধতিতে এই জল শোধন করা হয়, ঠিক আছে? এবং এখানটায় বলে রাখি আমি, এই যে ব্যবস্থা, তরল বর্জ্য ব্যবস্থাপনা নিষ্কাশনী যে পদ্ধতি, এটা উন্নয়নশীল দেশে খুব একটা আছে বলে মনে হয় না। বিশেষ করে উন্নত কয়েকটা দেশে এগুলোকে লক্ষ্য করা যায়, কারণ তাদের সেখানকার ড্রেনের নোংরা জল যাতে সরাসরি নদীতে গিয়ে নদীর দূষণ মাত্রা বাড়িয়ে তুলবে, সেটা তারা কখনোই চান না। সেই জন্য তারা আগেই জলটাকে নিষ্কাশন করে ফেলেন। নিষ্কাশন করে দেওয়ার পর তারা সেই জলটাকে নদীতে বা নদীর মাধ্যমে গিয়ে সাগরে যাতে পড়তে পারে, সেই ব্যবস্থায় তারা কিন্তু করেন, ঠিক আছে? তো প্রাথমিক পদ্ধতি কি রয়েছে? প্রাথমিক পদ্ধতি আমি প্রথমে একটা ছবি তোমাদেরকে দেখিয়েছিলাম ঠিক আগের অংশে। একটা ওপর থেকে ছবি দেখবে, অনেকগুলো বড় বড় জলের ভান্ডার যেন গড়ে তোলা হয়েছে। সেখানটাতে কালো জল, তাহলে পাইপের মাধ্যমে সেখানে জলগুলোকে আগে কি করা হলো? স্টোর করে রাখা হলো। তাহলে এই যে প্রথমে বড় বড় জলাধার তৈরি করে নোংরা জল জমা করা হয় এবং ভারী বর্জ্য পদার্থগুলো থিতিয়ে পড়ে, তাই তো? এই থিতিয়ে পড়া তুমি তোমার বাড়িতেও দেখবে, একটা যে কোনো গ্লাসে বা যে কোনো বোতলে, যদি ভালো হয় স্বচ্ছ বোতলে, সাদা বোতলে যদি নোংরা বা বালি সমেত জলটাকে খানিকক্ষণ ঘন করে রেখে দাও, এরকম ভাবে দেখবে কিছুক্ষণ পর ভারী পদার্থগুলো, বালি, নুড়ি, কাঁকড়, পলি, এগুলো জলের তলায় কিন্তু ধীরে 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 কি হয়? থিতিয়ে পড়ছে। আর ওপরে একটা স্বচ্ছ জল, সেটা কিন্তু ওপরে খানিকটা হলেও লক্ষ্য করা যায়, তাই তো? এটা গেল প্রাথমিক পদ্ধতি, যেটা আমরা সহজেই বুঝতে পারছি। ছোটবেলায় তোমরা অনেক সময় খেলার সময় করে থেকেছো, ওগুলো দেখেছো। গৌণ পদ্ধতিটা কি? এটা হলো এবার ফার্স্ট স্টেজ এখানে হয়ে গেল, ঠিক আছে? জল নিয়ে আসা হলো, জল নিয়ে সেখানে বড় বড় ভান্ডার গড়ে তোলা হয়েছে, সেখানে জলগুলোকে জমা করা হয়েছে, ঠিক আছে? জলগুলো সেখানে জমা করা হচ্ছে এখানটাতে। দ্বিতীয় পদ্ধতিতে জলে ভাসমান দ্রবীভূত জৈব পদার্থগুলোকে তুলে ফেলা হলো। তাহলে কি করা হচ্ছে? দ্বিতীয় অবস্থায় এই যে এর উপরে যে নিচে জৈব পদার্থ, নিচে যে ভারী পদার্থগুলো থিতিয়ে গেল, তারপরে আবার জলের মধ্যে দেখবে অনেক সময় বিভিন্ন অবাঞ্ছিত পদার্থ যেগুলো জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে, তাহলে সেগুলোকেও কালেক্ট করে নেওয়া হলো। সেইগুলো যে জলের সঙ্গে মিশে থাকতে না পারে, সেই পদ্ধতি অবলম্বন করা হলো, সেগুলোকে আগে তুলে নেওয়া হলো। তুলে নেওয়ার পরে কি হচ্ছে? তৃতীয় পদ্ধতিতে রাসায়নিক ও বিষাক্ত পদার্থ নির্মূল করে, অর্থাৎ এখানে ফিল্টারের জন্য সেখানে বিভিন্ন রকম ওষুধ বা আরো বিভিন্ন রকম কেমিক্যাল রয়েছে, সেগুলোকে দিয়ে সেই জলকে পরিশোধন করা হয়, যাতে সেই জল থেকে বিষাক্ত যে পদার্থগুলো সহজে যাতে নির্মূল করা যায়, সেই চিন্তাই কিন্তু করা হয়। তাহলে করলে কি হবে? ফাইনাল ট্রিটমেন্ট স্টেজে এসে এখান থেকে নোংরা বা রাসায়নিক পদার্থগুলো সেখান থেকে সরিয়ে ফেলা হলো। সরালে কি হবে? এই পরিশ্রুত জল নদী বা খালে ফেলা হবে। দেখো এই জলটা এখান থেকে দিয়ে পাইপলাইনের সাহায্যে নদী জলের প্রবাহমান ধারা বোঝা যাচ্ছে পেছনে। এই প্রবাহমান জলের ধারাতে কিন্তু এই জলটাকে, অর্থাৎ পরিশুদ্ধ জলটাকে কিন্তু ছেড়ে দেওয়া হবে। এবং এই জলটাকে তোমরা ভেবো না যে এত কিছু কষ্ট করা হলো পানীয় জলের জন্য ব্যবহার করা হচ্ছে, এমনটা নয়।
এটাকে যাতে এই নোংরাটা গিয়ে যাতে পরিবেশ বা নদীতে যাতে দূষিত না হয় সেই চেষ্টাই করা হয়। ঠিক আছে, বোঝা গেল তাহলে কিভাবে তরল ব্যবস্থাপনার তিনটি পদ্ধতি। একদম সহজ জিনিস, যে ড্রেনের যে নোংরা জল সেটাকে একটা জায়গায় জমা করা হলো, এখানে দুটো কাজ করা হচ্ছে, একটা নিচে হচ্ছে আর একটা ওপরে হচ্ছে। নিচের কাজটা কি, ভারী পদার্থগুলো থিতিয়ে পড়ছে সেখান থেকে, আর উপরের হালকা পদার্থগুলো ভেসে বেড়াচ্ছে, তাহলে সেই ভেসে যাওয়া পদার্থকে আলাদা করে নেওয়া হলো, আর যে জলটা ভারী পদার্থ ছাড়া যে জলটা ছিল সেই জলটাকে আলাদা করে নিয়ে নেওয়া হলো। তাতে আবার কিছু প্রসেসিং এর মাধ্যমে, পদ্ধতির মাধ্যমে সেই জলটাকে কি করা হচ্ছে, পরিশ্রুত করা হচ্ছে, শুদ্ধ করা হচ্ছে। তারপরে সেই জলটাকে নদীতে বা হ্রদে বা খালে সেটাকে ফেলে দেওয়া হচ্ছে। এইভাবে জল নিষ্কাশন করা হচ্ছে। সবাই বুঝতে পারলে? খুব ভালো। আচ্ছা, এই প্রসঙ্গে দুটো শব্দ আছে, সিউয়েজ। কি বলা হচ্ছে সিউয়েজ? শহরের নালা নর্দমা এবং সেপটিক ট্যাঙ্কে কাদার মতো নোংরা তরল পদার্থকে সিউয়েজ বলা হয়। অর্থাৎ আমরা এক কথায় পাঁক যেটাকে বলি, জলের মধ্যে জল এবং কাদার একটা মিশ্রিত অবস্থা থাকবে, সেই অবস্থাটাকেই বলা হচ্ছে সিউয়েজ, অর্থাৎ তরল পদার্থ। দেখবে কর্পোরেশনের লোক যখন তোমার বাড়ির সামনে ড্রেনটা পরিষ্কার করে, পরিষ্কার করার পর দেখবে জলটা সেখান থেকে গড়িয়ে গড়িয়ে রাস্তায় চলে আসে, একটা থকথকে একটা কাদা একটা অংশ সেখানে লক্ষ্য করা যায়। এই অংশটাকে কি বলা হচ্ছে? এই অংশটাকে কিন্তু বলা হচ্ছে সিউয়েজ। ঠিক আছে? আচ্ছা, সিউয়েজ এর সঙ্গে আরো একটা জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে কি বলা থাকে, স্লাজ। এই স্লাজটা কি? স্লাজটা হচ্ছে এই যে নর্দমার নিচে বা সিউয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টে, ঠিক আছে, অর্থাৎ এই যে প্ল্যান্টে, এই প্ল্যান্টে জলাধারের তলদেশে যে ভারী ও কঠিন উপাদান, অর্থাৎ দেখবে আমরা যখন আগের অংশ পড়লাম, জল থিতিয়ে রাখার ফলে নিচে যে কঠিন এবং ভারী উপাদান থিতিয়ে পড়ছে তাকে কিন্তু স্লাজ বলা হচ্ছে। এই হচ্ছে স্লাজ। এখানে কিন্তু জলের সেরকম ধারা বা প্রবাহমান কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু সিওয়েজ, যেখানে জল এবং কাদার দুটোরও কিন্তু একটা মিশ্রণ সেখানটায় লক্ষ্য করা যায়। ঠিক আছে, তো স্লাজ আর সিওয়েজ সম্পর্কে বোঝা গেল, বুঝতে পারলে, জানতে পারলে তোমরা? আচ্ছা, এই যে তরল নিষ্কাশন বা তরল বর্জ্য ব্যবস্থাপনার কি সুবিধা রয়েছে? সুবিধা তো অবশ্যই রয়েছে, আর সুবিধা থাকলে অসুবিধাও রয়েছে, আবার অসুবিধা থাকলে সুবিধাও থাকবে। তো কি কি? এই দূষিত জল যদি সহজে অপসারিত হয়ে যায়, তাহলে এই যে রোগ জীবাণু বা মশার, এই যে আমাদের পরিবেশে এত মশার উপদ্রব, যেখানে সেখানে মশা তার বংশ বিস্তার করতে শুরু করে দেয়, এবং এই তার সাথে সাথে এই আবদ্ধ জলের কটু গন্ধ, অনেক সময় দেখবে জলের সাথে একটা বাজে গন্ধ নির্গত হয়। তো জল গন্ধ যদি একটু কমে যায় তাহলে কিন্তু সেখানে বায়ু দূষণও কমে যেতে পারে। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের তরল বর্জ্য ব্যবস্থাপনার সুবিধা। কি সুবিধা? মশা ডিম পাড়তে পারছে না, তাহলে মশা সহজে রোগ বা মশার এই যে আক্রমণ আমাদের সহ্য করতে হচ্ছে না। তারপরে এই জল থেকে যে রোগ জীবাণু হতো সেটাও আটকানো যাচ্ছে, এটা গেল। জল থেকে যে দূষণটা নির্গত হতো সেটাও বন্ধ করা যাচ্ছে। ঠিক আছে, অসুবিধা কি? এই প্রক্রিয়ায় জল শোধন স্থলে, অর্থাৎ যে খানটাতে এই যে বড় বড় জলের ভান্ডারটা রেখে দেওয়া হচ্ছে, কারণ দেখবে তোমার বাড়ির সামনে যে ক্ষুদ্র ছোট্ট অংশ যে ড্রেনটি রয়েছে, সেইখান থেকে ড্রেনের একটা গন্ধ কিন্তু বের হয় এই নোংরা জলের। আর যেখানটায় এত বেশি পরিমাণে বিরাট বিরাট জলের ভান্ডার গড়ে তোলা হয়েছে, আধার গড়ে তোলা হয়েছে, তাহলে সেখানে এত পরিমাণ যদি নোংরা জল রেখে দেওয়া হয়, তাহলে সেখান থেকে জলের একটা গন্ধ, তো একটা তীব্র দুর্গন্ধ বের হবেই, এটা স্বাভাবিক। সেই জন্য এগুলোকে কোথায় করা হয়? একই রকম ভাবে ভরাটকরণের মতো এগুলো
জনবসতিহীন একটা দূর অঞ্চলে, দূর অংশে কিন্তু এগুলোকে করা হয়ে থাকে। ঠিক আছে? পরিবেশকে নোংরা করে, সেজন্য পরিবেশ যাতে সেখানে মানুষের যাতায়াত বা জনবসতিহীন যাতে থাকে সেইটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তাহলে আমরা এতক্ষণে কি আলোচনা করলাম? তরল বর্জ্যপনার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা ড্রেনেজ। এই ড্রেনেজকে তিনটি পদ্ধতি, প্রাথমিক পদ্ধতি, গৌণ পদ্ধতি আর প্রগৌণ পদ্ধতি। ভেরি গুড। এর সাথে সাথে আমরা কি জানলাম? সিউয়েজ সম্পর্ক জেনেছি, স্লাজ সম্পর্কে জেনেছি, আর এই তরল বর্জ্য ব্যবস্থাপনা যে সুবিধা এবং অসুবিধা সম্পর্কে আমরা আলোচনা করেছি। তাহলে এতক্ষণ আমরা যে বিষয়বস্তু আলোচনা করলাম, তোমরা কি সবাই বুঝতে পেরেছো? খুব ভালো। আচ্ছা, এবার আমরা আলোচনা করব গ্যাসীয় বর্জ্যের ব্যবস্থাপনা। সেটা কিভাবে হচ্ছে? দেখো, এই যে কারখানা, যে গ্যাসীয় বর্জ্য মানে কি, কারখানার যে চিমনি থেকে যে ধোঁয়া নির্গত হয়ে সেটা যাতে পরিবেশে সরাসরি না মিশতে পারে তার জন্যই ব্যবস্থা করতে হবে। তাহলে কারখানায় বর্জ্যের উৎসস্থলেই উচ্চ প্রযুক্তির এই যন্ত্র যদি আমরা স্থাপন করে বর্জ্য গ্যাস শোধন করা যায় এবং লঘুকরণ, অর্থাৎ সবটুকু তো আর এই যন্ত্রের সাহায্যে আমরা নিতে পারবো না, অর্থাৎ একটা ফিল্টার, একটা যে গ্যাস বা যে দূষিত গ্যাস যেটা পরিবেশকে অতিরিক্ত মাত্রায় দূষিত করত, এই ফিল্টারের মাধ্যমে সেই রাসায়নিকের মাত্রাটা কমিয়ে দিয়ে পরিবেশে যাতে কম ক্ষতি করতে পারে সেই হিসাবে স্ক্রাবারটাকে লাগানো হয়, লঘুকরণটা কমিয়ে দেওয়া হয়, তারপরে সেটা পরিবেশে ছাড়া হয়। এইটা হচ্ছে ওয়েট স্ক্রাবার, এটা হচ্ছে ড্রাই স্ক্রাবার। ঠিক আছে? তো ওয়েট স্ক্রাবার কি কাজ করছে? দূষিত গ্যাস, অর্থাৎ যে স্থানে দূষিত গ্যাস বা যে কলকারখানায় যে অঞ্চলে দূষিত গ্যাস নির্গত হয়, দূষিত গ্যাস এবং শুদ্ধ জলকে এই যন্ত্রে চালনা করা হয়। ঠিক আছে? চালনা করলে কি হয়? কঠিন কণা জলে ভিজে ভারী হয়ে নিচে থিতিয়ে পড়ছে এই স্ক্রাবারের মধ্যেই। তাহলে কঠিন কণা কি হচ্ছে? যেগুলো অতিরিক্ত কঠিন ভারী, সেগুলো জলে ভিজে ভারী হয়ে গিয়ে নিচে থিতিয়ে পড়ে এবং 80 থেকে 95%, এবং এই থিতিয়ে পড়ার দরুন কি হচ্ছে, 80 থেকে 95% SO2 অর্থাৎ সালফার ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, এগুলো এই গ্যাসগুলো জলে দ্রবীভূত হয়ে যায়, দ্রবীভূত হয়ে কি অপসারিত হয়ে যায়। তো এইখান থেকে এই গ্যাসটাকে অপসারিত করে দেওয়া হচ্ছে, তারপরে পরিবেশে ছাড়া হচ্ছে। এটা একটা ওয়েট স্ক্রাবারের নির্দিষ্ট কাজ। তাহলে কত পরিমাণ SO2 এবং NO2 গ্যাস জলে দ্রবীভূত করতে পারছে? 80 থেকে 95%, তাই তো? এরপরে রয়েছে ড্রাই স্ক্রাবার। এটা কি করছে? এটা নির্গত ধোঁয়া থেকে অ্যাসিড দূর করা হয়, অর্থাৎ এই যে বড় বড় চিমনি রয়েছে বিভিন্ন কলকারখানায়, সেই চিমনি লাগিয়ে দেওয়া হয়, সেখান থেকে ধোঁয়া থেকে যে অ্যাসিডগুলো, যেগুলো সরাসরি গিয়ে পরিবেশে মিশে গিয়ে বিশ্ব উষ্ণায়ন করতে সাহায্য করছে, অ্যাসিড বৃষ্টিতে সাহায্য করছে, সেগুলো যাতে না হয় তার জন্য এই ব্যবস্থাপনা করা হয়। ঠিক আছে? তাহলে এই হচ্ছে স্ক্রাবার, যেটা গ্যাসীয় বর্জ্যের ব্যবস্থাপনায় আমরা এগুলোকে কাজে লাগাতে পারি। ঠিক আছে? তাহলে প্রথমে স্ক্রাবার সম্পর্কে আমরা আলোচনা করলাম। এই স্ক্রাবারকে কটি ভাগে ভাগ করা হয়? দুটি ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে ওয়েট স্ক্রাবার আর একটা হচ্ছে ড্রাই স্ক্রাবার। খুব ভালো। তাহলে এই রকম ভাবে আমরা তরল বর্জ্যের ব্যবস্থাপনা এবং গ্যাসীয় বর্জ্যের ব্যবস্থাপনা সম্পর্কে সম্পূর্ণ যে আলোচনা, সেটা আমরা এই অংশে করলাম। তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো। খুব ভালো। তাহলে এবার তোমাদের কি করতে হবে? প্রশ্নোত্তর পর্ব, যেটা প্রশ্নোত্তর পর্ব নয় বলো, প্রশ্নগুলো তোমাদেরকে একটু নোট ডাউন করে নিতে হবে। দেখো, আমরা এতক্ষণ আলোচনার মধ্যে থাকতে থাকতে অনেক প্রশ্ন সম্পর্কে আমি তোমাদেরকে বলেছি, যে প্রশ্নগুলো ইতিমধ্যেই তোমরা অনেকে নোট ডাউন করে নিয়েছো, এবং এই নির্দিষ্ট প্রশ্নগুলো নোট ডাউন করলে তোমাদেরই সুবিধা। এবং তোমাদেরকে বারবার বলি, এইগুলো থেকেই তোমরা টেক্সট বই থেকে একটু ভালো করে পড়বে,
জানবে, বুঝবে। তারপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবে, তাই না? তো সবাই প্রশ্নগুলো লিখে নিয়েছো, এবং পরবর্তী দিনে এই নির্দিষ্ট প্রশ্নগুলো থেকেই আমি কিন্তু ক্লাসের শুরুতে প্রশ্নোত্তর পর্ব আলোচনা করব, যেখান থেকে আমি জানার চেষ্টা করব কারা এই যে আজকে আমরা আলোচনা করলাম, এই আলোচনাটা কত ভালো করে বুঝতে পেরেছো, নিজেদেরকে প্রস্তুত করতে পেরেছো, সেটা আমরা একটু জেনে নেব। ঠিক আছে, সবাই লিখেছো? ওকে, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আমরা এর পরবর্তী অংশ সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, তো তোমরা যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো সবাই খুব ভালোভাবে একটু জেনে আসবে, বুঝে আসবে, আমি তোমাদেরকে অবশ্যই ধরবো। আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে, সবাইকে ধন্যবাদ।